দেওয়া নাই আচ্ছা দিয়ে দিই so today first we are going to test the polymorphic call এটা already implemented so I'm not going to waste the time here all projects are available to you section 3 inheritance project ওইটাতে আমরা এটা টেস্ট করেছি already then আমরা মেইন অ্যাপ্লিকেশন আপনি টালি শীটে দেখতে পাবেন যে কোন প্রজেক্টটা দেখতে হবে ওকে তো তাহলে আমরা যদি সেকশন 3 এর এই যে সেকশন 3 ইনহেরিটেন্স প্রজেক্টে যাই তাহলে এটা হয়ে গেল টেস্ট ওকে okay now if I ask you how many user defined types are created in this package যার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন সেটাই তো টাইপ তার মানে যার হ্যান্ডেল ডিক্লেয়ার করতে পারেন সেটাই টাইপ তাহলে হাউ মেনি টাইপস আর হিয়ার 9 5 4 huh 8 এখানে 10টা টাইপ আছে এই যে ক্লাস ইন্টারফেস সবই তো টাইপ ওগুলো টাইপ কেমনে আবার কি ওগুলো ক্লাসের ভেরিয়েন্ট না when you create a new class is a new class now these are the 5 variants of class ঠিক আছে এটা সবাই টাইপ আমরা শুধু ক্লাস আর ইন্টারফেস তাহলে এখানে 10টা টাইপ আছে কিন্তু ইনস্ট্যান্সিয়েট আপনি সবগুলোকে করতে পারবেন না ওকে সো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে অর্থাৎ অবজেক্ট বা ক্লাস হ্যান্ডেল ডিক্লেয়ার করা যাবে সবগুলোরই বা ইন্টারফেসের হ্যান্ডেলও ডিক্লেয়ার করা যাবে ওকে এখন আপনি আমাকে বলেন তো যে ইনস্ট্যান্সিয়েট করা যাবে কয়টাকে হাউ মেনি টাইপস ক্যান বি ইনস্ট্যান্সিয়েটেড এখানে যেগুলো আছে 7টা 4টা কাকে কাকে ইনস্ট্যান্সিয়েট করা যাবে নাম বলেন হ্যাঁ কোথায় রিপিটেশন হয়ে গেছে রিপিটেশন মানে কি আপনার সাপ্লায়ার নামে কি 2টা ক্লাস আছে নাকি আপনি নিউ করতে পারবেন কাদেরকে ইনস্ট্যান্সিয়েট করা মানে কি নিউ করতে পারবেন কোন কোন ক্লাসকে নিউ করা যাবে বা কাদের কোন কোন টাইপ গুলোকে নিউ করা যাবে বাকিদের এখানে তো 10টা আছে বাকি নাই মানে কি 10টা টাইপ আছে আচ্ছা ইউজারকে কি ইনস্ট্যান্সিয়েট করা যাবে যাবে না আপনি আইকনগুলো দেখেন যেটার মধ্যে আই আছে সেগুলো ইন্টারফেস আর যার ভিতরে সি আছে সেগুলো আচ্ছা ক্লাসের মধ্যে আবার যাদের সার্কেল ব্রোকেন সেগুলো ফুল ইমপ্লিমেন্টেড না অর্থাৎ দে আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস তাহলে বর্ডার ব্রোকেন কোনটা এমপ্লয়ি তাহলে এমপ্লয়ি ইনস্ট্যান্সিয়েট করা যাবে না এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বর্ডারটা ভাঙা হ্যাঁ ইউজার সার্কেলটা মানে ভাঙা ফ্যাকাল্টি তো ফুল সার্কেলই ওইটা অন্য এটা মেইন ক্লাস কোথায় গেলে এটা মনে হয় এখন সিলেক্ট করা আছে ওইটা হতে পারে কিন্তু আপনি এখানে দেখেন তাহলে ইউজার হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমপ্লয়ি অ্যাবস্ট্রাক্ট ক্লাস তাহলে এই 2টা ক্লাস বানালাম কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রোল হচ্ছে সুপার ক্লাসের রোল প্লে করা নাহলে ওই ক্লাস বানাইছি কেন তাই না ইন্টারফেসের রোল ইজ অলসো সোর্স অফ ইনহেরিটেন্স হিসাবে কাজ করে ওকে তাহলে আমরা ইনস্ট্যান্সিয়েট করতে পারবো সাপ্লায়ার স্টুডেন্ট ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট
কন্ট্রোলার ক্লাস এবং মেইন ক্লাস। কিন্তু কন্ট্রোলার ক্লাস আর মেইন ক্লাসকে তো আমরা ইনস্ট্যান্সিয়েট করি না, কন্ট্রোলার ক্লাস ইনস্ট্যান্সিয়েশন অটোমেটিক হয়। তাহলে আমরা মূলত আমাদের মডেল ক্লাসগুলোকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো। এখন আপনি বলেন যে ইউজারের সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? সোর্স অফ ইনহেরিটেন্স which is Java object class. কাজে explicitly এখানে কোনো extension নাই। So if you look at the user class, there is no explicit extension. Okay. Public class user. Okay. How many source of inheritance for, let's say, faculty? 2. Who are they? Employee. আপনি কি আপনার দাদাকে ইনহেরিট করেন না আপনার ফাদারকে ইনহেরিট করেন? আপনার ফাদার আপনার দাদাকে ইনহেরিট করে। সো ইউ ইনহেরিট সামথিং ফ্রম ইউর দাদা, বাট নট ফ্রম ইউর দাদার হাউস, ফ্রম ইউর ফাদারস হাউস, as your father's house. So your source of inheritance is your father, not your grandfather. Employee and also taxpayer. Faculty also is a taxpayer. তাহলে আপনি কি লিখবেন? পাবলিক ক্লাস, না, পাবলিক ক্লাস ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি ইনহেরিটস না, ইমপ্লিমেন্টস, ইমপ্লিমেন্টস রিসার্চার, না ইমপ্লিমেন্টস একবারই বলবেন, ইমপ্লিমেন্টস রিসার্চার কমা ট্যাক্স পে। এটা হতে পারতো, কিন্তু সব এমপ্লয়ি তো ট্যাক্স পে করে, তাহলে ইন্ডিভিজুয়ালি ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্টে আপনি আলাদা আলাদাভাবে কেন বলতে যাবেন? এমপ্লয়ি ক্যান সে দ্যাট। তাহলে এমপ্লয়ির সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? 2টা। কারা কারা? ইউজার, ট্যাক্স পেয়ার। তাহলে পাবলিক ক্লাস এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি নিজেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, এক্সটেন্ডস ইউজার, ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার। ওকে, আচ্ছা, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সুপার ক্লাস হলেই কি সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে? Why not? তাহলে এটা আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে। মাইট বি দ্য কেস ইউ ওয়ান্ট টু ইনস্ট্যান্সিয়েট বোথ সুপার ক্লাস এন্ড সাব ক্লাস, হতে পারে। তখন কিন্তু সুপার ক্লাসও ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস বা নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে। টিপিক্যালি সুপার ক্লাস ইনহেরিটেন্সের রোলটাই যদি শুধু প্লে করে, বাট তার কোনো ইনস্ট্যান্সিয়েশন প্রয়োজন নাই, তাহলে আপনি সেটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে পারেন। নাও হোয়াট উইল বি দ্য ওয়াই এমপ্লয়ি ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস? ওকে, বাট এমপ্লয়িকে আপনি অ্যাবস্ট্রাক্ট করলেন কেন? সুপার ক্লাস হওয়ার জন্য যে অ্যাবস্ট্রাক্ট হতে হবে এটা তো রিকোয়ারমেন্ট না, এটা তো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবেও সুপার ক্লাস হতে পারত। তাহলে এমপ্লয়িকে আপনি সুপার ক্লাস করলেন, তার লজিকটা কি? বা করবেন কিনা আইরাসের জন্য? কেন? অনেক মানুষের রিকোয়ারমেন্টস রিলেটেড, যেগুলো আমরা কি করতে চান? অ্যাকাউন্টেন্ট আর ফ্যাকাল্টির কিছু কাজ থাকতে পারে যেগুলো সিমিলার, সেই জন্য তো আপনি ফ্যাকাল্টি ক্লাস বানাচ্ছেন, সেই জন্য তো আপনি এক্সটেন্ড করে অ্যাকাউন্টেন্ট ক্লাস বানালেনই, কিন্তু এমপ্লয়িকে আপনি অ্যাবস্ট্রাক্ট কেন করলেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ এখন আমরা সিস্টেম ডিজাইনের দিকে চলে যাচ্ছি, এখন এই জিনিসগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। এখন এই অ্যানালাইসিস আমি করব বেসড অন হোয়াট? বেসড অন সিআরএ রিপোর্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এখন দেখেন, ইউজারের আমার 5টা ফিল্ড, আইডি, নেম, পাসওয়ার্ড, জেন্ডার, ডেট অফ বার্থ। এমপ্লয়িতে গিয়ে এমপ্লয়ি রিলেটেড কিছু ফিল্ড আমরা অ্যাড করেছি, যেমন ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, ডেট অফ জয়নিং। So employee has now 9 fields. So it is better than user, but still it is not specific enough. তাহলে এমপ্লয়ি ক্লাস আপনি মেথড কি দিতে পারেন? যেমন অ্যাপ্লাই ফর লিভ, এমপ্লয়ি রিলেটেড মেথড।
all employees জন্য relevant, apply for leave, attend meeting, okay, this kind of methods. কিন্তু এই ফাংশনালিটি গুলো দিয়ে অর্গানাইজেশনাল রোল কে আপনি এস্টাবলিশ করতে পারছেন না, so you need more specific class. So employee is a better than user but not yet good enough. That is why we choose not to instantiate employee. So therefore employee qualifies as an abstract class. Abstract method থাকুক বা না থাকুক, থাকলে তো করাই লাগতো, না থাকলেও আমরা ডিসাইড করতে পারি it will be abstract class because it is not yet good enough to represent organizational role as a user. Make sense? Okay. এখন আপনি আমাকে বলেন যে employee inherits how many abstract methods? So employee source কারা কারা? User. তাহলে ইউজারে গিয়ে আমরা দেখি কোন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে কিনা। ইয়েস, শো প্রোফাইল। আর ট্যাক্স পেয়ারে গিয়ে দেখি অ্যাবস্ট্রাক্ট মেথড তো থাকবেই, যেহেতু ইন্টারফেস সবই অ্যাবস্ট্রাক্ট মেথড। ক্যালকুলেট ট্যাক্স অ্যামাউন্ট এন্ড সাবমিট ট্যাক্স রিটার্ন। নাও শুড এমপ্লয়ি ওভাররাইড দিস থ্রি মেথডস? হোয়াই নট? না, লাভ আপনাকে তো বলতে পারতে হবে যে কেন না। আপনি যদি লজিক দিয়ে এস্টাবলিশ করতে না পারেন তাহলে তো এটা একটা কয়েন টস করে আপনি ডিসাইড করতেছেন। তাহলে আপনার যখন একটা ডিজাইন করবেন তার পেছনের রেশনালটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। তাইলে কোশ্চেনটা হলো যে শুড এমপ্লয়ি ওভাররাইড দিস থ্রি মেথডস? একটা হচ্ছে শো প্রোফাইল, আর একটা হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স অ্যামাউন্ট এন্ড ফাইনালি সাবমিট ট্যাক্স রিটার্ন। Should employee override these three? And আপনি বলতে পারেন স্যার এমপ্লয়ি তো অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে ওর জন্য তো ওভাররাইড ম্যান্ডেটরি না, তাই না? এটা আপনি বলতে পারেন, সো আই ক্যান লিভ দেম অ্যাজ ইট ইজ। কিন্তু সেটা আপনি একটা টেকনিক্যাল কোয়ালিফিকেশনকে ন্যারেট করলেন, যেটা হতে পারে, কিন্তু কেন এটা আপনি করবেন তার জাস্টিফিকেশন লাগবে। আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইছে কি হইছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি ওভাররাইড করতে পারে না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সবই ইমপ্লিমেন্টেড মেথড হইতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলেই যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা লাগবেই এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। বাট ইফ দেয়ার ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, ক্লাস হ্যাজ টু বি অ্যাবস্ট্রাক্ট। কিন্তু একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করা মানে এই না যে ওখানে ওভাররাইড করা যাবে না। তাহলে ওভাররাইড করবো কি করব না এটা ডিপেন্ড করবে বেসড অন দ্য অ্যানালাইসিস। তাহলে শুড এমপ্লয়ি ওভাররাইড শো প্রোফাইল, একটা একটা করে ধরি। শুড এমপ্লয়ি ওভাররাইড শো প্রোফাইল? তাহলে আমার ইউজার ক্লাসে একটা শো প্রোফাইল আছে, এটাকে আমরা ওভাররাইড, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি নাই কেন, আগে এটা বলেন। ইন ইউজার ক্লাস why we did not implement show profile? ওকে, তো তাদের তো শো প্রোফাইল আছেই ওভাররাইট করা, তো সেগুলো কাজ করবে, কিন্তু এখানে কেন ইমপ্লিমেন্ট করি নাই? কারণ এখানে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনি একটা সুপার ক্লাসে যদি একটা মেথড ইমপ্লিমেন্ট করেন, এই বডিটা কার কাজে লাগবে? যদি ক্লায়েন্ট সুপার ক্লাসের হয় তখন এই বডিটা কাজে লাগবে, অথবা সাবক্লাস যদি স্যাটিসফাইড থাকে সাবক্লাসের ক্লায়েন্টও এখানে ইউজ করা যেতে পারে, কারণ সাবক্লাস অলসো ইনহেরিট দ্য ইমপ্লিমেন্টেড মেথড। সো সাবক্লাস যদি চুজ নট টু ওভাররাইড তাহলে সাবক্লাসের ক্লায়েন্টও এখানে ইউজ হতে পারে। তাহলে দুইটা কারণে আপনি সুপার ক্লাসে ইমপ্লিমেন্ট করবেন। একটা হলো যে যদি সুপার ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করার ব্যাপারটা থাকে তাহলে তো আপনাকে ইমপ্লিমেন্ট করাই লাগবে, আর সেটা যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন যদি এই ইমপ্লিমেন্টেশনটা একাধিক সাবক্লাসে কাজে লাগে। Now, considering these two factors, should employee implement show profile? But why should user implement show profile? Why not? কারণ ইউজারের কোনো ইনস্ট্যান্স ক্লায়েন্ট হবে না, পিরিয়ড। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না।
সেকেন্ড রিকোয়ারমেন্ট কি হতে পারে, এখানে যদি ইমপ্লিমেন্ট করি সেটা সাব ক্লাসের কাজে লাগবে কিনা, সেটাও লাগবে না, কারণ সাব ক্লাসের এক্সট্রা ফিল্ড আছে। তাহলে দুইটার কোনোটাই যেহেতু স্যাটিসফাই করছে না, দ্যাটস ওয়াই উই মেক ইট অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন এমপ্লয়ি এটাকে ইনহেরিট করবে অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। নাও শুড এমপ্লয়ি ওভাররাইড দিস? ওয়াই নট? এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট, কাজে এমপ্লয়িকেও আমরা ইনস্ট্যান্সিয়েট করবো না, কাজে এমপ্লয়ির ইনস্ট্যান্স ক্লায়েন্ট হবে না। তাহলে এমপ্লয়ির সাব ক্লাসের কাজে লাগবে কিনা? তাদেরও এক্সট্রা ফিল্ড থাকার সম্ভাবনা বেশি, তো কাজেই এখানেও আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি না। তাইলে এটা ইমপ্লিমেন্টেশনের দায় দায়িত্ব এখন অব্লিগেশনটা চলে গেল এমপ্লয়ি যারা সাব ক্লাস হবে, ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট, তাদের ঘাড়ে। ওকে, হোয়াট অ্যাবাউট ক্যালকুলেট ট্যাক্স অ্যান্ড সাবমিট ট্যাক্স রিটার্ন? এই দুইটাও তো এমপ্লয়ি ইনহেরিট করবে অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। না শুড এমপ্লয়ি ওভাররাইড দেম? আপনি বললেন যে এমপ্লয়ি তিনটা ওভাররাইড করেছে, একটা আপনি ডিসিশন দিয়ে দিয়েছেন যে শুড নট ওভাররাইড, হুইচ ইজ শো প্রোফাইল। হোয়াট অ্যাবাউট দিস টু? করা উচিত, কেন? কাজে লাগবে, কারণ ট্যাক্স ক্যালকুলেশন and tax return submission mechanism same for all employees, whether it is faculty or library executive. So therefore এই দুটাকে এমপ্লয়ি ওভাররাইড করবে। শেয়ার করাই তো ছিল। হ্যাঁ, কি করলে? হ্যাঁ, করে দিব, ইন্টেলিজেন্স সবই তাপ করা আছে। আচ্ছা, তাইলে এটা 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 আপলোড করা আছে, এটা অলরেডি আছে সেকশন 3 ইনহেরিটেন্স। তাহলে এমপ্লয়ি চুজ টু ওভাররাইড abstract methods of the taxable interface but not implement show profile. ওকে, তাহলে কোনটা করব কোনটা করব না এটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করে ডিসাইড করতে হবে, and your decision must be backed by a reasoning, not যে করা যায় করলাম, না করলেও চলে করলাম, এরকম না। একটা রিজনিং থাকতে হবে, একটা কনভিন্সিং যুক্তি থাকতে হবে আপনার ডিসিশনের পিছনে। ওকে ওকে, এখন ফ্যাকাল্টিতে গিয়ে আপনি বলছেন যে ফ্যাকাল্টি অলসো ইজ এ রিসার্চার, তাহলে ফ্যাকাল্টিতে গিয়ে আপনি কি বলছেন? এক্সপেন্স এমপ্লয়ি ইমপ্লিমেন্টস রিসার্চার। ট্যাক্সেবল এখানে বলার দরকার নাই, কারণ এমপ্লয়ি অলরেডি ইনহেরিটেড ফ্রম ট্যাক্সেবল, সো ইট ইজ অলসো পাস ডাউন টু ফ্যাকাল্টি। তাহলে এখানে যদি আবার কমা দিয়ে রিসার্চার দেন, রিডান্ডেন্ট হবে, doesn't make sense. Okay, রিসার্চারে কি আছে? রিসার্চারে আছে অ্যাপ্লাই ফর গ্র্যান্ট, সাবমিট পেপার ফর পাবলিকেশন। এখন এইটাকে ইনহেরিট করতে পারে কারা? ফ্যাকাল্টি, বিকজ ইন দ্য TOR টার্মস অফ রেফারেন্স অফ ফ্যাকাল্টি অফ IUB it's mandatory for research to conduct research, some form of research. R&D officer, they are also researcher, and RA যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্ট, তারা বিভিন্ন ফ্যাকাল্টিদের সাথে রিসার্চ প্রজেক্টে RA হিসাবে কাজ করে। তো তারা RA, আপনারা যেমন এসওডি হিসাবে পয়সা পান, ওরা RA হিসাবে পয়সা পায়, এর একটা আরো বেশি। তাহলে তাদেরকেও রিসার্চের কাজ করতে হয়। তাহলে এই তিনটা ক্লাস, এখানে যদিও একটা আছে এই মুহূর্তে রিসার্চার, এই ফ্যাকাল্টি, বাট এরা কোয়ালিফাই করে টু ইনহেরিট রিসার্চার ইন্টারফেস। তাহলে ফ্যাকাল্টির ক্ষেত্রে এটা থাকবে ইমপ্লিমেন্ট রিসার্চার। তাহলে শুড ফ্যাকাল্টি ওভাররাইড দিস টু মেথডস রিসার্চারের? অ্যাপ্লাই ফর গ্র্যান্ট এন্ড সাবমিট পেপার ফর পাবলিকেশন? Depends on what? No, it doesn't depend. Karon you want to instantiate faculty, so faculty has to be fully implemented class. So faculty don't have luxury to maintain abstract method. So faculty jor not depends na, eta obligation.
ইয়েস, এবং ন্যাচারালি, কারণ এই মেথডগুলো তো বডি লাগবে, আর ফ্যাকাল্টিকে যদি আপনি ইনস্ট্যান্টিয়েট করেন, ক্লায়েন্ট বানান, তখন তো এটার ইমপ্লিমেন্টেশন লাগবে। ওকে, তো তাহলে ফ্যাকাল্টিতে গিয়ে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করেছি। অ্যাপ্লাই ফর গ্র্যান্ট অ্যান্ড সাবমিট পেপার ফর পাবলিকেশন। আচ্ছা, হোয়াট অ্যাবাউট এমপ্লয়িতে যদি যাই, হোয়াট অ্যাবাউট অ্যাপ্লাই ফর লিভ? এটা কি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড দিতে পারতাম না এমপ্লয়ি ক্লাসে? তো দিলাম না কেন? আই ডোন্ট নো, আপনি যেটাই ক্লেম করবেন তার পেছনে লজিক দিতে হবে। ডিফারেন্ট এমপ্লয়ি, এটা এমপ্লয়ি ক্লাস। Only for faculty. The rest of the employee it is same. You choose the dates from, to and from, and you select the type of leave: earned leave, sick leave, casual leave, and you give the comment why you are taking the leave, and then system checks আপনি যদি earned leave বলেন, that many earned leave is in your account or not. If it is there, then you need it approved. Same mechanism for all employees except faculty. কারণ ফ্যাকাল্টি কে তার মেকআপ ক্লাসের প্ল্যান দিতে হবে। যদি কোনো মেকআপ ক্লাস হ্যাম্পার না হয় তাহলে সেটাও মেনশন করতে হবে যে নো ক্লাস উইল বি মিসড, সো নো নিড টু টেক মেকআপ ক্লাস। অথবা এই দুইটা ক্লাস মিস হবে, সো আই এম টেকিং দ্য প্রিএমটিভ মেকআপ ইন অ্যাডভান্স, অর আফটার কামিং ব্যাক আই উইল টেক দিস আর দ্য ডেটস। এইটা তো মানে এইটা হচ্ছে তার একটা পার্সোনাল জাজমেন্ট, আনঅফিশিয়াল, কিন্তু অফিশিয়ালি তো আপনাকে ডেজিগনেটেড ক্লাসগুলো নিতে হবে। হ্যাঁ, এখন সেটা আমি জানি না হাউ ইট ইজ পসিবল, কারণ আমাদের যে সিলেবাস, কোর্সের সিলেবাস, ইট ইজ ডিজাইন ফর এ 14 উইকস সেমিস্টার। হ্যাঁ, 12 উইকসও যদি ধরেন, কিন্তু আমরা তো আসলে 11 উইকসের বেশি ক্লাস নিতে পারি না। তাহলে এটা কিভাবে সম্ভব? না, আমাদের কোর্স আউটলাইনে উইকলি প্ল্যান দেওয়া আছে, এই উইকে এটা কভার হবে, এই উইকে এটা কভার হবে, তাই না? আগে পরে হয়, কিন্তু আলটিমেটলি কন্টেন্ট গুলো তো ডিসাইডেড, উইকলি কন্টেন্ট ইজ ডিসাইডেড। তাইলে এখন আমি যদি হ্যাম্পার হবে না মানে, তাহলে আমি সিলেবাস কমপ্লিট করবো না। সেটা তাহলে স্পিডি, ওই যে 1.25x এ উনি ক্লাস নিয়ে করে ফেলছে। হ্যাঁ, সেটা তো করা যায়, কিন্তু সেটা তো আলটিমেটলি অবজেক্টিভটা হলো যে একটা উইন উইন সিচুয়েশন, তাই না? সিলেবাসও কভার হবে, আপনারাও যাতে অপটিমালি জিনিসটা অবজার্ভ করতে পারেন। দ্যাট ইজ হাউ ইট ইজ ডিজাইন। তো অফিসিয়ালি আই এম নট সাপোজ টু মিস দ্য ক্লাস। ওকে, ইফ আই মিস দেন আই হ্যাভ টু মেক ইট আপ। তো তাহলে দ্যাটস পার্ট অফ মাই লিভ অ্যাপ্লিকেশন। So that's why faculty take to different. Now, should employee implement the apply for leave? It should, because আমার 10টা সাব ক্লাসের মধ্যে 9টার জন্য একই জিনিস, সো এখানে করে দিলে আর 9টাতে করতে হচ্ছে না। Only faculty will override, but not accountant, library executive, they will not. তাহলে এই যে apply for leave, এটা শুধুমাত্র ফ্যাকাল্টি ওভাররাইড করবে। এই যে এই ওভাররাইডিংটা অপশনাল ফ্যাকাল্টির জন্য, কিন্তু এই দুইটা কিন্তু অপশনাল না, এই দুইটা অব্লিগেটেড, কারণ এই দুইটা সে ইন্টারফেস থেকে ডাইরেক্ট পেয়েছে অ্যাজ অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এটা সে ইমপ্লিমেন্টেডটাই ইনহেরিট করেছে, বাট চুজ টু ওভাররাইড বিকজ লিটল বিট ডিফারেন্ট। ওকে, কিন্তু আপনি অ্যাকাউন্টেন্টে গেলে দেখবেন না যে এটা ওভাররাইড করছে, এমপ্লয়িতে যেটা আছে সেটাই। এখন সবাই শো প্রোফাইল ওভাররাইড করছে যার যার মতো। অ্যাকাউন্টেন্টে গিয়ে আমরা একটা ফিল্ড অ্যাড করেছি যে হ্যাজ সিএ সার্টিফিকেশন বুলিয়ান। ফ্যাকাল্টি থেকে আমরা অ্যাড করেছি যে নাম্বার অফ পাবলিকেশন। ওকে, স্টুডেন্টে তো আমাদের মেজর সিজিপিএ এগুলো আছে। ওকে, সাপ্লায়ারে গিয়ে আমরা অ্যাড করেছি ট্রেড লাইসেন্স নাম্বার, ডেট অফ এনলিস্টমেন্ট। তো এই হচ্ছে আমার মডেল ক্লাস।
Now, which method qualifies for polymorphic call? না, method. তো আমি যদি এখন এখানে বলি এই যে আমাদের ওয়েপন লিস্ট এর এলিমেন্ট গুলো হচ্ছে ওয়েপন হ্যান্ডেল রিপ্রেজেন্টিং ডিফারেন্ট সাবক্লাস ইনস্ট্যান্স, কখনো পিস্তল, কখনো সোর্ড, কখনো গ্রেনেড। নাও এই ফর লুপে আমরা কি করছি একটু বলেন তো দেখি, হোয়াট উই আর ট্রাইং টু ডু। অ্যানালাইজ করছি কোথায়, মানে এই লুপটা আমরা কেন চালাচ্ছি, প্রশ্নটা হলো সেটা। হ্যাঁ, আমার অবজেক্টিভ হলো এই অস্ত্র যে যে ওয়েপন্স গুলো আমার আছে ইন মাই আর্সেনাল, এগুলোকে প্রপার কন্ডিশন আছে কিনা সেটা টেস্ট করা। হ্যাঁ, নাহলে যুদ্ধের সময় যদি কাজ না করে তাহলে তো হবে না। তাহলে আমি লুপের মধ্যে একটা একটা করে, ডাব্লিউর মধ্যে আমি একটা একটা করে ইনস্ট্যান্স বের করে আনতেছি এবং সেটাকে ওভারঅল করতেছি। হ্যাঁ, তাহলে এই যে ওভারঅল মেথডটা কল করলাম, এটা একটা পলিমরফিক কল। এখন যেহেতু আমি ওভারহলিং করেই ফেললাম, তাহলে পিস্তল ওভারহলিং করার সময় আমি দেখতেছি এটার ব্যারেলে ময়লা আছে কিনা, ম্যাগাজিনটা ঠিক মতো লোড আনলোড, মানে ম্যাগাজিনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, তাই না? এগুলো আমি ক্লিক হয় কিনা ঠিক মতো, এগুলো দেখার পরে আমি আবার যেটা করতেছি যে আচ্ছা এই পার্টিকুলার ডাব্লিউটা যদি পিস্তল হয়, ইনস্ট্যান্স অফ পিস্তল, তাইলে আমি লোড ম্যাগাজিনটাও লোড করে রেখে দিই। তাহলে পিস্তলের ক্ষেত্রে লোড ম্যাগাজিনটাও একটা আফটার এফেক্ট অফ ওভারহলিং। নন পলিমরফিক কল এটা। যে মেথডের মাল্টিপল বিহেভিয়ার হতে পারে সেটাই পলিমরফিক মেথড। না, মেথড ওভারলোডিং ইজ অলসো পলিমরফিজম, সেটা স্ট্যাটিক পলিমরফিজম। প্যারামিটার লিস্ট দেখলে কম্পাইলার বুঝতে পারে। আর এখানে যেহেতু একই প্যারামিটার লিস্ট, এখানে ওভাররিডেন ভার্সন এক্সিকিউট হবে, বাট অল দ্য সাবক্লাস ওভাররিডেন ভার্সন তো প্যারামিটার লিস্ট সেম, কাজে এখানে রান টাইমে ডিসাইড হবে কোনটা এক্সিকিউট হবে। ওভাররাইট, ওভারলোড, কিন্তু হ্যাঁ ওটাও পলিমরফিজম। এটা বলা হয়েছে গত ক্লাসে যে স্ট্যাটিক পলিমরফিজম, ডাইনামিক পলিমরফিজম। ওটা কম্পাইল টাইম, মানে কম্পাইলার ডিসাইড করতে পারে। নন স্ট্যাটিক না, এটা ডাইনামিক। মানে স্ট্যাটিক বলতে ওই স্ট্যাটিক না, মানে ওটা বলা হচ্ছে যে কম্পাইলার ক্যান ডিসাইড হুইচ ইমপ্লিমেন্টেশন টু এক্সিকিউট বাই লুকিং অ্যাট দ্য কল। সেটা মেথড ওভারলোডিং এর সম্ভব, কারণ প্যারামিটার লিস্ট আলাদা। কিন্তু মেথড ওভাররাইট যখন করে ফেলবেন তখন প্যারামিটার লিস্ট সেম। তাহলে আমার 10টা সাবক্লাসের 10টা ওভাররিডেন ভার্সন আছে, কোনটা এক্সিকিউট হবে এটা রান টাইমে ইনস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। সো এটা ডাইনামিক পলিমরফিজম। তাহলে যে মেথডকে মাল্টিপল ভার্সন এক্সিকিউট করানো যায় সেটাই তো পলিমরফিক কল। এখন ওই ওভারহল ইজ এ পলিমরফিক কল, বাট লোড ম্যাগাজিন ইজ নট এ পলিমরফিক কল। কারণ লোড ম্যাগাজিনের একটাই ইমপ্লিমেন্টেশন, ইট ইজ এক্সক্লুসিভ টু দ্য পিস্তল ক্লাস। পিস্তল ক্লাসে লোড ম্যাগাজিনটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, and that is the only implementation. So load magazine is an exclusive method to pistol class only. কাজে এটার একটাই বিহেভিয়ার, একটাই কোড, কাজে ইটস নট এ পলিমরফিক কল। কিন্তু পিস্তলের হ্যান্ডেল হইলে আমি বলতে পারতাম যে পিস্তলের পি ডট লোড ম্যাগাজিন, কিন্তু হ্যান্ডেল তো ওয়েপনের, কাজে এটাকে কাস্ট করে নিতে হবে পিস্তল। এই পার্টিকুলার কলটার জন্য হ্যান্ডেলটাকে পিস্তলের হ্যান্ডেল হিসাবে ট্রিট করতে হবে। যেহেতু ইজ এ রিলেশনশিপ হচ্ছে পিস্তলের সাথে ওয়েপনের, ডাব্লিউকে আমরা পিস্তল হিসাবে টেম্পোরারি কাস্ট করে লোড ম্যাগাজিনকে কল করে দেয়। ইনহেরিটেন্স ইজ এ রিলেশনশিপ দ্যাট faculty is an employee, so you can cast employee to faculty. আচ্ছা, টাইপ যাবে,
ঠিক আছে? আপনি ইন্টিজারকে কেন ফ্লোটকে কেন ইন্টিজারে কাস্ট করতে পারেন? কারণ নো সেম বলে না, কারণ এরা সবাই নাম্বার, এই কারণে নাম্বারও একটা ক্লাস কিন্তু। ওকে, আচ্ছা, তো এখন আসেন, সব মেথড কিন্তু পলিমরফিক কলের জন্য কোয়ালিফাই করবে না। এখন আপনি বলেন যে কোন মেথডটা ডাইনামিক পলিমরফিজমের জন্য কোয়ালিফাই করে? এখানে দেখেন w.overhaul, কম্পাইলার যখন এটাকে মেশিন করে কনভার্ট করবে, কম্পাইলার উইল অ্যানালাইজ দিস লাইন। না, কম্পাইলার মাস্ট বি কনভিন্সড দ্যাট ইটস এ ভ্যালিড কল। তো কম্পাইলার কিভাবে কনভিন্স হবে যে ইটস এ ভ্যালিড কল? ও দেখবে যে ক্লায়েন্টকে ডাব্লিউ, হ্যাঁ, মানে ক্লায়েন্টের হ্যান্ডেল ডাব্লিউ, কিন্তু অ্যাকচুয়াল ক্লায়েন্ট তো আর কম্পাইলার জানবে না, কারণ ওটা তো রান টাইমে আসবে। তাহলে কম্পাইলার এখন কোথায় খুঁজবে টু ডিসাইড ওয়েদার ইটস এ ভ্যালিড কল অর নট? ওপেন ক্লাসে খুঁজবে, বিকজ ডাব্লিউ ইজ ওপেন হ্যান্ডেল। So it will look into open class and see whether open class agrees with this method. তাহলে open class এই মেথডটার ব্যাপারে জানতে হবে। এখন সাব ক্লাসে এক্সট্রা কি মেথড আছে এটা তো সুপার ক্লাস জানে না। কাজেই সুপার ক্লাসের হ্যান্ডেল দিয়ে যদি কোনো মেথডকে পলিমরফিক কল করতে চাই, দ্যাট মেথড শুড বি প্রেজেন্ট ইন দ্য সুপার ক্লাস। সো ওভারঅল ইজ দেয়ার, সেটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে থাকুক, ইমপ্লিমেন্টেড থাকুক, যাই থাকুক, it should be a legit method of the super class. তাহলে সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে যখন কল করবেন, কম্পাইলার will agree with that. The class is aware about this method. কিন্তু weapon is not aware about the load magazine. কাজে weapon-এ গিয়ে লোড ম্যাগাজিন খুঁজলে তো কম্পাইলার পাবে না। এই জন্য ডাব্লিউ কে আপনি পিস্তলের হ্যান্ডেল হিসাবে ট্রিট করতেছেন, কাস্ট করে, টেম্পোরারি কাস্ট, সো দ্যাট পিস্তল ক্লাসে গেলে সে লোড ম্যাগাজিন পাবে, তখন সেটা এক্সিকিউট করবে। সো সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে আপনি সাবক্লাস স্পেসিফিক মেথডও কল করতে পারবেন, সেই ক্ষেত্রে সাবক্লাসের টাইপে কাস্ট করে নিতে হবে টেম্পোরারি। ওকে, তাহলে আমাদের এই প্রজেক্টে কোন মেথডগুলো কোয়ালিফাই করে ফর পলিমরফিক কল? শো প্রোফাইল কোয়ালিফাই করে, কারণ এটা যদি আমি ইউজারের হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি, সবগুলো মডেল ইউজার টাইপের মডেল ক্লাসের ইনস্ট্যান্স গুলোকে যদি ইউজারের হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে শো প্রোফাইল কোয়ালিফাই অ্যাজ এ পলিমরফিক কল, বাট নট রেজিস্টার কোর্স। ওকে, অলসো আমি যদি ট্যাক্স পেয়ারের হ্যান্ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ফ্যাকাল্টি, সাপ্লায়ার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, এদের জন্য আবার এই মেথডগুলো পলিমরফিক কল করা যাবে, কারণ এমপ্লয়ি ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার, supplier also implements taxpayer. So as a source of inheritance, we can also use taxpayer handle to represent those implementing class instance. তো এটাকে যদি আমরা টেস্ট করি, এটা আমরা স্টার্ট মেথডেও করতে পারি বা কন্ট্রোলারের ইনিশিয়ালাইজও করতে পারি। তাহলে আমরা ইউজার হ্যান্ডেল নিয়েছি 4টা এবং 4টা মডেল ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করে দিয়েছি, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, সাপ্লায়ার। আবার এদিকে আমরা পলিমরফিক কলটা করে দিয়েছি। না, এটা একটা বলে আমি ইন্ডিভিজুয়াল হ্যান্ডেল নিলাম, এটা একটা অ্যারে লিস্ট হতে পারতো, অ্যারে লিস্ট অফ ইউজার, সেটা হতে পারতো। আচ্ছা স্যার, এখন তো ভিডিও হচ্ছে লাইক আপনি আমাদেরকে বোঝানোর তো স্যার আমি বুঝলাম, বাট সবসময় স্যার আপনার থেকে তো কিছু পাবো না, তো ওই ইন দ্যাট কেস আমরা কি করতে পারি? এই কনসেপ্ট আপনার প্রজেক্টে অ্যাপ্লাই করবেন। এখন আপনার প্রজেক্টে যে কমন ফাংশনালিটি গুলো আছে, আপনার তো 8টা ইউজার, 8টা ইউজারের যে কমন ফাংশনালিটি গুলো আছে, সেগুলো আপনি একটা সুপার ক্লাস ইন্ট্রোডিউস করে সেখানে রাখতে পারেন ফর পলিমরফিক কল। যেমন চেঞ্জ পাসওয়ার্ড, ওকে, আপনাকে তো লগ ইন করতে হচ্ছে, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, তাহলে চেঞ্জ পাসওয়ার্ড, এই শো প্রোফাইল, এই টাইপের যেগুলো আছে কমন, সেগুলো আপনি পলিমরফিক কল হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, ট্যাক্স পেয়ারের হ্যান্ডেল নিয়েছি 3টা,
ট্যাক্সপেয়ার কিন্তু ক্লাস না, ইন্টারফেস, বাট ডাজন্ট ম্যাটার, ইজি রিলেশনশিপ সব সোর্সের সাথে ইজি রিলেশনশিপ হচ্ছে। তো কাজেই ট্যাক্সপেয়ার হ্যান্ডেল অলসো ক্যান বি ইউজ টু রিপ্রেজেন্ট ইমপ্লিমেন্টিং ক্লাস ইনস্ট্যান্সেস। তো এখানে ট্যাক্সপেয়ার ইমপ্লিমেন্টিং ক্লাস আপাতত 3টা আছে। এমপ্লয়ের যদি আরো সাব ক্লাস হয় তাহলে ওগুলোও আসবে। আপাতত যেহেতু এমপ্লয়ের 2টা সাব ক্লাস আর সাপ্লায়ার আলাদাভাবে ইমপ্লিমেন্ট করে, তাহলে আপাতত এই 3টা। তাহলে এটাও একটা পলিমরফিক কল, এটাও পলিমরফিক কল। এখন আমি যদি বলি যে U1 ডট রেজিস্টার কোর্স স্টুডেন্টের জন্য, তখন U1 কে স্টুডেন্টে কাস্ট করে দিতে হবে, যে কাস্টিং এর মধ্যে স্টুডেন্ট U1 ডট রেজিস্টার কোর্স, উইদাউট কাস্টিং হবে। ঠিক আছে? সো আমি যদি এখন বলি যে U1 ডট রেজিস্টার কোর্স লিস্টই তো নাই, তাই না? কারণ সে ইউজার ক্লাসের মেথড দেখতেছে এখানে, বুঝতে পারছেন? কিন্তু এটাকে যদি স্টুডেন্টে কাস্ট করি, আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখি। এটা বুঝতে পারলেন পলিমরফিক কল। এখন এটাকে যদি টেস্ট করি তাহলে দেখেন, আচ্ছা আমরা এমপ্লয়ি ক্লাসে যেটা করলাম, এই যে সাবমিট ট্যাক্স রিটার্ন, এখানে আমরা যেটা বলছি ওই যে অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং ক্লাসে গেট ক্লাস ডট গেট নেম ক্লাসের নামটা দেয়, হ্যাঁ ওই ক্লাসের নামটা দেয় @হ্যাশ কোড। তো ওইটাই আমরা এখানে ইউজ করছি যে ট্যাক্স রিটার্ন ফর এমপ্লয়ি, ইনস্ট্যান্স যদি এমপ্লয়ি হয় ট্যাক্স রিটার্ন ফর এমপ্লয়ি সাবমিটেড, ট্যাক্স রিটার্ন ফর অ্যাকাউন্টেন্ট ইজ সাবমিটেড। আর সাপ্লায়ারে গিয়ে আমরা কি করেছি, একটু ডিফারেন্টলি এটাকে আউটপুট দেখিয়েছি। সাপ্লায়ারে গিয়ে আমরা বলছি এই যে সাপ্লায়ার সাবমিটেড ইটস ট্যাক্স রিটার্ন। তো তাহলে আমরা যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে পলিমরফিক কলের কারণে রান টাইমে ডিপেন্ডিং অন দ্য ইনস্ট্যান্স বিভিন্ন ওয়ার্ড এন্ড ভার্সনস আর এক্সিকিউটেড। সো লেটস টেস্ট দ্যাট। এই যে এটা হচ্ছে স্টুডেন্টের শো প্রোফাইল, এই যে সিজিপিএ মেজর, ফ্যাকাল্টির শো প্রোফাইল, নাম্বার অফ পাবলিকেশন, অ্যাকাউন্টেন্টের শো প্রোফাইল, এই যে হ্যাজ সার্টিফিকেশন, হ্যাজ সিএ সার্টিফিকেশন, আবার সাপ্লায়ারের শো প্রোফাইল, এই যে ট্রেড লাইসেন্স নাম্বার এন্ড ডেট অফ এনলিস্টমেন্ট। আর সাবমিট ট্যাক্স রিটার্ন, এই যে ট্যাক্স রিটার্ন ফর ফ্যাকাল্টি সাবমিটেড, কারণ এটা ফ্যাকাল্টি ইনস্ট্যান্স ছিল, T2 জন্য ছিল অ্যাকাউন্টেন্ট, সো ট্যাক্স রিটার্ন ফর, আর এখানে সাপ্লায়ার সাবমিটেড ইটস ট্যাক্স রিটার্ন। সো দুইটা পলিমরফিক কল আমরা একটা ইন্টারফেসের হ্যান্ডেলস দিয়ে দেখলাম আর একটা সুপার ক্লাসের হ্যান্ডেলস দিয়ে দেখলাম, both are possible. বোঝা যাচ্ছে? ওকে, তো তাহলে আমাদের এটা হয়ে গেল। ঠিক, ঠিক। এখন আমরা দেখব মেইন অ্যাপ্লিকেশন ক্লাস কিভাবে কাজ করে। ওকে, if I ask you what is a process, আপনার যদি বলা হয় process, layman's term, in layman's term it's describe what is in one sentence, layman term এ যদি আপনাকে describe করতে বলা হয় what is process, কি বলবেন? অপারেটিং সিস্টেমের যে প্রসেস। Okay, so in layman terms, not technical definition, okay, explain, মানে একটা সিএনজি আলাদা আপনি বুঝাবেন হোয়াট ইজ প্রসেস, হ্যাঁ, বা আপনার ছোট ভাই ক্লাস 8-এ পড়ে তাকে বুঝাবেন হোয়াট ইজ, সে যাতে বুঝতে পারে। তাকে আপনি টেকনিক্যালি বুঝাইতে গেলে বুঝবে না, লেম্যানস টার্মে বুঝাইতে হবে, তাই না? এখন আপনি যদি বুঝান যে হোয়াট ইজ ন্যাটো,
একটা সিএনজি ড্রাইভারকে যদি বুঝাতে চান হোয়াট ইজ ন্যাটো, তাকে লেমেন্স বুঝাতে হবে ভাই ন্যাটো কিছুই না, আমেরিকা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র সামরিকভাবে, তার কিছু দোস্ত বন্ধু আছে, কানাডা, ইউরোপের কিছু আছে, হ্যাঁ। তো এই দেশগুলো ওরা একটা সামরিক জোট করছে যে এদের একটার উপর অ্যাটাক হলে ওরা নিজেদের উপর অ্যাটাক হিসেবে মানবে, এই জন্য একটা কম্বাইন্ড মিলিটারি ফোর্স আছে, এটাই হচ্ছে ন্যাটো। এটা হচ্ছে লেমেন্স টার্ম, কিন্তু আপনি যদি এখন বুঝে যান নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এন্ড দিজ আর দ্য ক্লজেস, এটা বলতে লাভ নাই। তাহলে লেমেন্স টার্ম explain OS entity process. Okay, how would you, the question mark, how would you explain the OS entity process? Okay, the answer কি হবে? A process layman terms এ বলতেছি, not OS technical things. OS কোর্স আপনারা করেন না মেজরিটি, হয়তো কেউই করেন, করছেন না? আপনি করছেন? আপনি করছেন মনে হয়, হ্যাঁ করছেন ওএস, হ্যাঁ উনি করছেন, তো তাহলে আপনি জানেন। কিন্তু আমরা যদি ওএস এর ডেফিনেশনে না গিয়ে লেমেন্স ডেফিনেশনে যাই, is the runtime instance of our application or background service. Okay, application কাকে বলি? অ্যাপ্লিকেশন হলো যার ইউজার ইন্টারফেস আছে সেটা অ্যাপ্লিকেশন। এটাও লেমেন্স টার্মে বলছি, it's a limited definition, it's not the exhaustive definition. Okay, is software which has an user interface. না, এটা জিইউআই নন জিইউআই যে কোনো কিছুই হইতে পারে, ঠিক আছে? সেটা কনসোলও হইতে পারে, সেটা জিইউআইও হইতে পারে, বাট একটা ইউজার ইন্টারফেস থাকবে। আর সার্ভিস হলো নো ইউজার ইন্টারফেস। ওকে, ওয়ার্ক ইন ব্যাকগ্রাউন্ড। Okay, next question. In layman's term, how do you explain the OS entity thread? থ্রেডের বাংলা তো সুতা, কিন্তু এখানে আসলে থ্রেড বলতে আমরা কি বুঝাচ্ছি? এটা হচ্ছে a thread represents the execution unit within a process. Okay, তাহলে এক্সিকিউশন ইউনিট মানে কি? রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অর মেথড, তাই না? কারণ এক্সিকিউট কি হয়? ফাংশন বা মেথডই তো এক্সিকিউট হয়। তাহলে represents in execution it represents a function or in our case method. Now a process will have at least one thread. Any process will have at least one thread, যেটাকে আমরা প্রাইমারি থ্রেড বলি অথবা থ্রেড জিরো বলা হয়। ওকে, তো এইটুকু আমরা বুঝলাম, এইটুকু জানলেই আমাদের চলবে যে অ্যাপ্লিকেশন ক্লাস কিভাবে কাজ করে। ওকে।
এখন if we look into the application class, আমরা জানি যে এখানে fxml ফাইলের নামটা দিয়ে দিতে হয়, দিলেই কাজ করে। But if you look at the class, it has two methods. One is start, another is main. তাই না? এখন main method actually the primary thread বা thread 0 executes the main method. আমি যদি আপনাকে টাস্ক ম্যানেজার দেখাই, এই টাস্ক ম্যানেজার খোলাই আছে, প্রসেস ট্যাবে যদি যান 9টা অ্যাপ্লিকেশন প্রসেস আর 105টা ব্যাকগ্রাউন্ড প্রসেস চলতেছে এই মুহূর্তে। And the Firefox is using 7 threads. Chrome is using 7 threads. Notepad is using only 1 thread. Okay? Intel is using 6 threads. Singular is using 3 threads. Why 3 threads? ওই যে 3টা fxml ফাইল খোলা আছে, তাহলে 3টা fxml ফাইলকে তাকে প্রসেস করতে হচ্ছে সিন বিল্ডারে, 3টা এক্সিকিউশন ইউনিট। ওকে, নোটপ্যাড অনেক পুরনো সফটওয়্যার, এটা লেট 90s এর সফটওয়্যার, ওকে, আর্লি 90s এর সফটওয়্যার। তখন কিন্তু মাল্টি কোর প্রসেসর ছিলই না, একটাই কোর হইতো। মানে আমি আমার ইউনিভার্সিটি লাইফের কথা বলছি, তখন সিঙ্গেল কোর প্রসেসর, যেগুলো সাধারণ মানুষের ইউজের জন্য যে প্রসেসরগুলো হতো একটাই কোর থাকতো। সো সব অ্যাপ্লিকেশন তখন সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। তার মানে ওই অ্যাপ্লিকেশন, লেগাসি অ্যাপ্লিকেশন যেগুলো অনেক পুরনো, ওগুলোতে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন না, রিয়েল টাইম মাল্টিটাস্কিং। সিমুলেট করতে পারেন টাইম শেয়ারিং করে, কিন্তু রিয়েল টাইম মাল্টিটাস্কিং করতে হলে ইউ নিড মাল্টিপল কোর্স, এক্সিকিউশন কোর্স অ্যাসাইন্ড টু মাল্টিপল থ্রেডস। গেম, ভিডিও গেম সব মাল্টি থ্রেডেড। এখনকার প্রসেসর গুলোতে আপনি 8টা 16টা কোর পেতে পারেন, আর যদি জিপিইউ ইউজ করেন তাহলে হান্ড্রেডস অফ কোর্স ইউ ক্যান হ্যাভ। তো আপনি যখন একটা ভিডিও গেম খেলছেন, ওকে, 128 FPS, ওকে, রিফ্রেশ রেট 500 হার্টজ, সো ইউ নিড লট অফ রেন্ডারিং। এটা একটা কোরের পক্ষে পসিবল না, তাহলে আটকে যাবে, গেমটা আর স্মুথ বাটারি থাকবে না। এই জন্য অনেক গেমসে বলে এই কনফিগারেশনে জিপিইউ না হলে এটা ইনস্টল করে লাভ নাই। তার মানে মিনিমাম কতগুলো কোর লাগে রান টাইমে, ওইটা সে বলে দিচ্ছে যে এই কনফিগারেশনে জিপিইউ লাগবে। ঠিক আছে, হেভি কম্পিউটেশন। তো fxml application is a multi-threaded application. ওকে, তাহলে একটা থ্রেড তো থাকবে। দেখেন নোটপ্যাডের কিন্তু একটাই থ্রেড, কাজে আমি যদি আরেকটা নোটপ্যাড খুলি তাহলে কি হবে? আরেকটা নোটপ্যাড কি খোলা যাবে? এখন খোলা যাবে, একটা কিন্তু খোলা আছে, এই যে দেখেন। ক্যান আই ওপেন অ্যানাদার? খোলা তো যায়, আমরা জানি, এই যে খোলা গেল, কিন্তু এখন প্রসেসের কি হচ্ছে? দুইটা প্রসেস লাগবে তার, কারণ ইটস নট মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন, ইটস এ সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন, বিকজ ইটস এ লিগাসি সফটওয়্যার, অনেক পুরো। তো আপনি যদি এখন দেখেন, এই যে নোটপ্যাডের দুইটা প্রসেস তৈরি হয়েছে, কিন্তু সিঙ্গুলার কিন্তু একটাই প্রসেস হ্যাভিং 3 থ্রেডস। মডার্ন অ্যাপ্লিকেশন সবই মাল্টি থ্রেডেড, সো ডাজ আওয়ার fxml। আপনি যখন fxml ইন্টারাক্ট করেন কি হয়? when you click a button, what happens? কি ঘটে যখন একটা বাটনে ক্লিক করেন? হ্যাঁ, একটা মেথড এক্সিকিউট হয়, একটা হ্যান্ডলার মেথড এক্সিকিউট হয়। তা আপনি একটা বাটনে ক্লিক করে দিলে আবার আরেকটা কম্বো বক্সে ক্লিক করেন, রেসপন্স করে না? কেন রেসপন্স করে?
কারণ আপনার কোড এতটাই বেসিক কোড যে আপনার যে একটা মেকানিক্যাল ডিলে, বাটন ক্লিক করে কম্বো বক্সে আসতে আসতে মাইক্রোসেকেন্ড চলে গেছে, এর মধ্যে সে অন অ্যাকশন এক্সিকিউট করে ফেলছে। ওই জন্য আমরা ফিল করি না যে কোনো ডিলে। কিন্তু আপনি যদি একটা বাটন ক্লিক করলে একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করেন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ 1000 unknowns, so you'll have 1000 equations. Each equation will have 1000 variables. So your adjacency matrix will be 1000 by 1001. ওইটাকে সলভ করে 1000 ভ্যালুস বের করতে হলে it will take some time. এটা মাইক্রোসেকেন্ড হবে, it will take minutes. তো তখন ওই যে আপনি বাটন ক্লিক করছেন, একটাই থ্রেড, সে লিনিয়ার ইকুয়েশন সলভ করতেছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এখন আপনি কম্বো বক্সে ক্লিক করেন, কোনো রেসপন্স নাই। মিনিমাইজ বাটনে ক্লিক করেন, কোনো হ্যাং হয়ে আছে, মনে হবে হ্যাং হয়ে আছে, আসলে হ্যাং হয়ে নাই। আপনার থ্রেড ইজ বিজি উইথ প্রিভিয়াস টাস্ক, আর আপনি আরেকটা থ্রেড এটা দিতেও পারতেছেন না, কারণ আপনার এটা সিঙ্গেল থ্রেডেড। সো ইউর ইউআই উইল বিকাম নন রেসপন্সিভ ইফ দ্য কম্পিটিশন ইজ হেভি। So to keep the UI always responsive, a dedicated thread is assigned to the UI, and that's how আপনি ব্যাকগ্রাউন্ডে যতই লোড দেন না কেন, UI will be always responsive to enhance the user experience, and that is why it is multi-threaded. So এখানে যেটা হচ্ছে, আমরা দেখতেছি যে আমার অ্যাকচুয়াল এফএক্সএমএল লোডিং এর কাজটা কি করে স্টার্ট মেথড, এই যে এই কাজগুলো কে করে স্টার্ট মেথড, কিন্তু থ্রেড জিরো স্টার্ট এক্সিকিউট মেইন মেথড। তো থ্রেড জিরোতে তো আমরা মানে মেইন মেথডে তো আমরা স্টার্ট মেথডকে কল করছি, তাহলে স্টার্ট মেথড এক্সিকিউট হয় কিভাবে? আমরা কল করছি কাকে? লঞ্চের ক্লায়েন্টকে। কেউ না তো হতে পারে না, জাভাতে তার কোনো গ্লোবাল ফাংশন নাই, সবই কোনো না কোনো ক্লাসের মেথড। মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে আপনি দুইটা মেথড রেখেছেন, স্টার্ট আর মেইন, তাহলে লঞ্চের ক্লায়েন্টকে, এটা কোন ক্লাসের মেথড? ইমপ্লিসিট ক্লায়েন্ট। তার মানে ক্লায়েন্ট যদি মেনশন করা না থাকে, ইমপ্লিসিট ক্লায়েন্ট। তাহলে ইমপ্লিসিট ক্লায়েন্ট কখন হয়? ওই কলারের ক্লায়েন্টই কল্ড মেথডের ক্লায়েন্ট। তাহলে এখানে কলার তো মেইন, তাহলে মেইনের ক্লায়েন্টই এটার ক্লায়েন্ট। তাহলে মেইন কোন ক্লাসের মেথড? তাহলে এটাও মেইন অ্যাপ্লিকেশন ক্লাসেরই মেথড, কিন্তু সেটা তো আপনি ডিফাইন করেন নাই, তাহলে আসলো কোথা থেকে? ইনহেরিট করতে। আর স্টার্ট কিন্তু ওভাররাইট করা, তাহলে বলতেছে কেউ যদি কোনো ক্লাস যদি বলে যে আমি অ্যাপ্লিকেশন ক্লাস, দ্যাট ক্লাস মাস্ট নো হাউ টু স্টার্ট ইটসেলফ। সো নাও ইউ ওভাররাইট দ্য স্টার্ট, বিকজ কেউ একজন এক একভাবে স্টার্ট হতে চায়। তাহলে ইউ আর অ্যান অ্যাপ্লিকেশন, নাও ইউ ডিসাইড হাউ ইউ আর গোয়িং টু স্টার্ট, বাট ইউ মাস্ট নো হাউ টু স্টার্ট বিকজ ইউ আর ক্লেমিং yourself as an application. So that's why application gives you an abstract method start. So you must override. তো দেখেন, এগুলো আমরা আলোচনা করি নাই। আমরা কেন আলোচনা করি না? তখন আলোচনা করলে তো এটা মাথায় ঢুকতো না। আমরা খালি বলছি যে ফাইলের নাম দিয়ে দেন, কাজ শেষ। না, কিন্তু আপনাকে এটা জানতে হবে, নাহলে আপনি নেভিগেট করবেন কিভাবে? আপনার নিজের প্রজেক্টে নেভিগেশন করতে হবে না, মুখস্থ করে করলে তো হবে না, আপনাকে বুঝে করতে হবে। দেখেন আগে, তাইলে এই স্টার্ট মেথডকে, এই যে লঞ্চ মেথড, বেসিক্যালি requesting the operating system for an additional thread, launch an additional thread, and launch method tells the operating system once the thread is given, the execution unit will be start method. So whenever OS gives the extra thread, it start executing start method. And thread 0 is already assigned main method. So program যখন execute শুরু হয়, thread 0 main method কে execute করে। মেইন মেথড তখন, মেইন মেথড যদি স্টার্টকে কল করতো, তাহলে থ্রেড 0 স্টার্টকে এক্সিকিউট করতো। কিন্তু আপনি থ্রেড 0 কে ডেডিকেটেড রাখতে চান, তাই না? ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ। এখন স্টার্ট মেথড কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। নাও স্টার্ট মেথডের প্যারামিটার কি? স্টেজ। হোয়াট ইজ স্টেজ? স্টেজ মানে কি? এটা তো একটা ইংলিশ ওয়ার্ড, এটার মানে কি? হ্যাঁ, একটা তো হচ্ছে যে পর্যায়ে বোঝাতে, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। আর একটা লিটারাল, মানে আপনি যদি নাউন হিসাবে চিন্তা করেন, আপনি যেটা বলছেন ওটা অ্যাডজেক্টিভ, কিন্তু নাউন হিসাবে যদি চিন্তা করেন, হোয়াট ইজ স্টেজ? মঞ্চ, বাংলায় বললে মঞ্চ। দেখছেন কোথাও স্টেজ? কোথায় দেখছেন?
আছে, অডিটোরিয়ামে আছে, আমাদের অডিটোরিয়ামে আছে, আছে না? ওকে। তো এই অডিটোরিয়ামের যে মঞ্চ বা হাতির ঝিলের যে মুক্ত মঞ্চ বা আপনার চট্টগ্রামের যে মুক্ত মঞ্চ, ওটা একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমার অ্যাপ্লিকেশন স্টেজ হচ্ছে দ্য উইন্ডো। তাহলে এই যে আমার যে উইন্ডো with minimize, maximize, close button having a title, that is the stage. তাহলে stage is a subclass of window. Window direct subclass হচ্ছে stage আর pop-up. তাহলে আমাদের FXML যে ফ্রেমের মধ্যে আমরা লোড করতেছি সেটা একটা উইন্ডো, স্পেসিফিক টাইপ অফ উইন্ডো। তো উইন্ডোর একটা সাবক্লাস স্টেজ। অ্যালার্ট ইন্টারনালি পপ আপ উইন্ডো ইউজ করে, ওটা পপ আপ হয়। তা আমাদের এটা হচ্ছে স্টেজ। ওকে, এখন তাইলে আমার যে এই স্টেজটাকে এখন আমার ইউজ করতে হবে টু লোড মাই FXML। এখন এটাকে আরেকটু রিইনফোর্স করতে হবে আইডিয়াটা। So let's use a metaphorical discussion. এই তো শীত গেল, বিয়ে খেয়েছেন কেউ? আপনি খেয়েছেন? আপনার তো কাজিনের বিয়ে ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো বিয়েটা কোথায় খেলেন? তা আপনার তো নিজের কাজিন, কাজে অন্য কেউ খেয়েছেন বিয়ে? আপনারা কেউ বিয়ে খান নাই? খেয়েছেন? কোথায় খেলেন? হ্যাঁ, কিয়া খুলছে কনভেনশন হল, কনভেনশনে খেলেন। তো বিয়েতে আমরা যাই কেন? মূলত খেতে, আর বর বউ দেখতে এটা সেকেন্ডারি, কিন্তু মূল উদ্দেশ্য হলো কাচ্চি দিবে না রেজালা দিবে, তাই না? খাওয়ার একটা ভালো উদ্দেশ্য থাকে, তা আমরা খেতেই যাই। তা আপনি বিয়ে বাড়িতে কনভেনশন হলে খেতে গেলেন, ফাহিম না আপনি? আসিফ, হ্যাঁ। তা আসিফ বিয়ে বাড়িতে কোথায় খেতে দিল আপনাকে? হ্যাঁ, খেলেন কোথায়? টেবিলে, ওই যে কাঠের পেরেক মারা টেবিলে, গোল টেবিল, 10 জন করে বসে, ওখানে আপনি খেলেন। তা আপনাকে যে এই যে পানির গ্লাস, বোরহানির বোতল, রেজালার বাটি, খাবার প্লেট, দিজ আর দ্য নোটস, টেক্সট ফিল্ড, চেক বক্স, কম্বো বক্স। তাহলে এগুলো আপনাকে পরিবেশন করছে কোথায়, প্লেস করছে কোথায়? না, টেবিল ক্লথের উপরে। ওই পেরেক মারা কাঠের টেবিলে খাইতে দিল তো আপনি উঠে চলে আসবেন। তাইলে আপনাকে একটা টেবিল ক্লথ বিছিয়ে তার উপরে খেতে দিল। তাই এই যে আপনি মঞ্চ নাটকের কথা বললেন, মঞ্চ নাটক দেখছেন? এই মঞ্চ নাটক দেখছেন কে কে? কোথায় দেখছেন? শিল্পকলা একাডেমি। আচ্ছা, ওখানে নাটকটা মঞ্চস্থ হয় কোথায়? স্টেজে, হলের স্টেজে, তাই না? কিন্তু আপনি যদি আরো ডিপলি চিন্তা করেন, আসলে স্টেজে কিন্তু অ্যাক্টিংটা হয় না। অ্যাক্টিংটা হয় একটা সিনের উপর। এটা হয়তো একটা অফিস এনভায়রনমেন্ট, দাঁড়ান, একটা অফিস এনভায়রনমেন্টে অ্যাক্টররা অ্যাক্ট করতেছে, অথবা এটা একটা ড্রয়িং রুম সিনারিও, অথবা একটা বেডরুম সিনারিও, এবং পুরো 2 ঘন্টার নাটকে দেখবেন যে পর্দা টেনে সিন চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তাহলে ওই টেবিল ক্লথ হচ্ছে আপনার সিন। কেন? সিনের উপরে সবকিছু হচ্ছে। ফার্স্ট ব্যাচের খাওয়া শেষ, টেবিল ক্লথ পাল্টাই ফেলো, চেঞ্জ দ্য সিন, রিপ্লেস উইথ অ্যানাদার টেবিল ক্লথ উইথ নিউ সেট অফ নোটস। আপনার এটো প্লেটটা তো ওখানে থাকবে, নতুন প্লেট আসবে, নতুন গ্লাস আসবে, তাহলে রিপ্লেস দ্য সিন উইথ নিউ সেট অফ নোটস। তাহলে আপনার FXML ফাইলের যে অ্যাঙ্কর পেন, এটা আসলে আপনি একটা সিনে বসান, সিনটাকে আলটিমেটলি আপনি স্টেজে দেন। ক্লিয়ার? ওকে, এখন আসেন যে আমাদের এই কোডটা কাজ করে কিভাবে। আমরা যদি কোডটা দেখি, তাহলে আমরা এই কোডটাকে আমি কপি করে এখানে নিয়ে আসছি। কতক্ষণ সময় আছে? 15 মিনিট। হ্যাঁ, হয়ে যাবে, আশা করি এটা হয়ে যাবে। তাহলে
Typically, start method of main application class looks like this. তাহলে আপনি একটা স্টেজ সাপ্লাই পাচ্ছেন। আচ্ছা, যে অটো জেনারেটেড কোডে কি হয়, ক্লাসের নামেই সব অবজেক্টের নাম বানায়। সো ক্লাস ক্যাপিটাল এস, অবজেক্ট হচ্ছে, হ্যান্ডেল হচ্ছে স্মল এস, সিন ক্যাপিটাল এস, হ্যান্ডেল হচ্ছে স্মল এস। তো এটা অনেক সময় আপনি কনফিউজ হতে পারেন, এই জন্য আমি আমার এক্সাম্পলে নামটাকে একটু চেঞ্জ করে দিছি, যে ডিফল্ট স্টেজ। এখন একটা মেথডের যে প্যারামিটার, এটা কে সাপ্লাই দেয়? না, কলার মেথড যখন কল করে তখন সে প্যারামিটারটা পাস করে, তাই না? তাহলে প্যারামিটারটা আসে কলার থেকে। স্টার্ট মেথডকে কে কল করছে? মেইন তো কল করে নাই। স্টার্ট মেথডকে কে কল করছে? স্টার্ট মেথডকে যখন থ্রেড অ্যাসাইন হয়েছে তখন এই লঞ্চ মেথড বলে দিছে যে নতুন থ্রেডের এক্সিকিউশন ইউনিট হবে স্টার্ট মেথড। So Java Virtual Machine actually supply the ready-made window to this start method as a parameter. যখন থ্রেড অ্যাসাইন করা হবে তখন এই নতুন থ্রেড স্টার্ট মেথডকে এক্সিকিউট করবে, তো তখন জাভা ভার্চুয়াল মেশিন এই উইন্ডোটা সাপ্লাই দিবে। না, লঞ্চ বলতেছে লঞ্চ এ নিউ থ্রেড, এবং লঞ্চ মেথডই বলে দিচ্ছে যে নিউ থ্রেডের এক্সিকিউশন ইউনিট হবে স্টার্ট মেথড। আপনি তো লঞ্চ মেথডের কোড জানেন না, এটা তো আপনি ইনহেরিটেড মেথড যে অ্যাপ্লিকেশন থেকে পাইছেন, এই জন্য এটা ইমপ্লিসিট ক্লায়েন্ট, এটা আপনারই মেথড কিন্তু ইনহেরিট করছেন, ইমপ্লিমেন্টেড ভার্সন আপনি ইনহেরিট করছেন, আর স্টার্ট আপনি ইনহেরিট করছেন অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট। এটা হার্ড কোড করা আছে, এটা লঞ্চ মেথডে হার্ড কোড করা আছে, এটা না আপনার মাথায় হওয়ার কিছু নেই। এই জন্য তো আপনি এখানে স্টার্টের জায়গায় যদি স্টার্ট টু দেন তাহলে হবে না, এই নামটাই হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন উইন্ডোটা আমি বা আমাদের যে স্টেজটা আমরা রেডিমেড পেয়ে গেলাম, অর্থাৎ স্টার্ট মেথডকে উইন্ডো নিয়ে ভাবতে হবে না, ডিফল্ট উইন্ডো দেওয়াই আছে অ্যাজ প্যারামিটার। ওকে, এখন এখানে কি হচ্ছে দেখেন, ক্যালকুলেটর ক্লাসের কাজ কি, কিভাবে বুঝলেন? নাম দেখে। তাহলে এই ক্লাসের কাজ কি? এফএক্সএমএল লোড করা, কারণ ক্লাসের নাম এফএক্সএমএল লোডার। তাইলে আমরা একটা এফএক্সএমএল লোডার ইনস্ট্যান্সিয়েট করব, নিউ এফএক্সএমএল লোডার, এটা হচ্ছে আমার হ্যান্ডেল। এখন এটার কনস্ট্রাক্টরে আমরা কি সাপ্লাই দিচ্ছি? এফএক্সএমএল ফাইলের ইউআরএল, গেট রিসোর্স আমাকে ইউআরএল দিবে। ইউআরএল মানে ইউনিফাইড রিসোর্স লোকেটর, অর্থাৎ ফাইল নেম উইথ ফুল পাথ। তাহলে ফুল পাথ সহ আমি ফাইলের নামটা পেয়ে গেলাম, ইউআরএলটা পেয়ে গেলাম, এটা আমি কনস্ট্রাক্টরে দিয়ে দিলাম। কনস্ট্রাক্টর যখন আমরা একটা প্যারামিটার দেই, এটা কি রিপ্রেজেন্ট করে? যে কোনো ক্লাসের, আপনি স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে একটা ভ্যালু পাস করলেন, ওই ভ্যালুটা কিসের জন্য পাস করলেন? কোথায়? না, কনস্ট্রাক্টর সেট করবে, কোথায় সেট করবে? ক্লাসের মধ্যে কোথায়? ইনস্ট্যান্সের কোথায়? ফিল্ডে। তাহলে কনস্ট্রাক্টরের প্যারামিটারস গুলো টিপিক্যালি ফিল্ড ভ্যালু, এক্সট্রা ভ্যালু থাকতে পারে, যেমন আমরা আপার বাউন্ড টাউন দিছি কনস্ট্রাক্টর, কিন্তু টিপিক্যাল কেস যে আপনি যখন কনস্ট্রাক্টরে কিছু পাঠাচ্ছেন, দ্যাট টু বি স্টোরড ইন এ ফিল্ড। তাহলে এই যে ইউআরএল, এই ইউআরএলটা কনস্ট্রাক্টর একটা ফিল্ডে রাখবে। তাহলে স্টেপ 1, to get the URL of the fxml and supply it to the constructor of fxml loader. তাহলে এই যে নিউ fxml loader এ আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। Now supplying complete path or URL of the fxml file to the constructor of fxml loader, constructor will receive the URL and store it in a field called location. এটা তো লাইব্রেরি ক্লাস, এফএক্সএমএল লোডার তো লাইব্রেরি ক্লাস, আপনি ইম্পোর্ট করছেন, তাই না? এটা লাইব্রেরি ক্লাসের কোড নিয়ে আমার মাথা কামানো দরকার, আমার কাজ হলো ইউজ করা। তাহলে আমি এখন জানি এই মাই এফএক্সএমএল লোডারের লোকেশন নামের একটা ফিল্ডে এই লগইন ভিউ এফএক্সএমএল এর ইউআরএলটা সেভ করা আছে। ইউআরএল মানে ফাইল নেম উইথ কমপ্লিট পাথ। ওকে, স্টেপ 2 তে আমরা কি করতেছি? ক্রিয়েটিং এ নিউ সিন।
এখন সিনের কনস্ট্রাক্টরে আমরা কি দিচ্ছি? মানে fxml লোডার ক্লাসের লোড মেথড যা রিটার্ন করবে সেটাই সিনের কনস্ট্রাক্টরে দিচ্ছি। তো লোড কি রিটার্ন করে সেটা এখন আমাকে জানতে হবে। স্টেপ 2, create a scene instance by supplying the parent node, okay, of the fxml to the constructor of scene. তাহলে এই যে লোড মেথড আমাকে আসলে প্যারেন্ট রিটার্ন করবে। Now what is parent? ধরেন এটাকে যদি আমি খুলি, what is the parent? এই যে হায়ারার্কিতে দেখেন অনেকগুলো নোড আছে, প্যারেন্ট নোড কোনটা? অ্যাঙ্কর পেন। আপনার ওই যে হ্যালো ক্লিক, ওটার প্যারেন্ট কে ছিল? ভিবক্স। এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটার প্যারেন্ট কে? বর্ডার পেন। তাইলে আপনার যে প্যারেন্ট, ধরেন এখানে আমার 40টা নোড আছে, অনেক নোড, তাই না? এই 40টা নোডের মধ্যে প্যারেন্ট নোডটা আমি সিনের কনস্ট্রাক্টরে দিয়ে দেব। ওকে, তাহলে সিনের কনস্ট্রাক্টরে যখন আমি প্যারেন্টটা দিয়ে দিচ্ছি, সো নিউ সিন এই লোড আমাকে প্যারেন্ট দিবে, সেটা ট্যাঙ্কর পেন হতে পারে, ওকে, ভিবক্স হতে পারে, বর্ডার যাই থাকবে আর কি, প্যারেন্ট নোড সেটাই আসবে। তো তাহলে লোড মেথড উইল রিটার্ন দ্য প্যারেন্ট নোড ফ্রম দ্য fxml ফাইল, এন্ড সবই কিন্তু প্যারেন্ট। কিভাবে? আপনি প্রমাণ দেখতে চান, ধরেন আপনাকে যে কোনো একটা ক্লাসের নাম বলেন, ধরেন বাটন ক্লাস ইন fx, আর একটা নেই ধরেন অ্যাঙ্কর পেন। তাহলে বাটন ক্লাস যদি আমরা একটু ওপেন করি, বাটন ক্লাস, অ্যাঙ্কর পেনটাও যদি একটু ওপেন করি, অ্যাঙ্কর পেন, তাহলে দেখেন এই যে বাটন ইজ এ প্যারেন্ট, ইনহেরিটেন্স। অ্যাঙ্কর পেন is a parent. Anchor pen also is a node. Anchor pen also is a object. সবই হতে পারে, কিন্তু লোড মেথড প্যারেন্ট হ্যান্ডেল হিসেবে রিটার্ন করে। তাহলে ইনস্ট্যান্স ক্যান বি অ্যাঙ্কর পেন, ইনস্ট্যান্স ক্যান বি বাটন, ইনস্ট্যান্স ক্যান বি বর্ডার পেন, ইনস্ট্যান্স ক্যান বি ভিবক্স, হোয়াট এভার। তো নর্মালি প্যারেন্ট হিসেবে তো আমরা বাটন রাখবো না, টেক্সট ফিল্ডও রাখবো না, একটা লেআউট রাখি, সেটা সাধারণত অ্যাঙ্কর পেন, ভিবক্স, এইচ বক্স, বর্ডার পেন এটসেট্রা, মানে লেআউট, ওকে, যেটার উপরে আমরা অর্গানাইজ করতে পারি। তো তাহলে সেই প্যারেন্টটা সে পেয়ে গেল, না ওই প্যারেন্টটাকে ধরে সে দেখতে পাবে যে হোয়াট আর দ্য নোডস আর দেয়ার ইন দ্যাট গ্রাফ। এটাকে আপনি সিন গ্রাফ বলতে পারেন, এন্ড দিস ইজ দ্য রুট নোড অফ দ্য সিন গ্রাফ। গ্রাফের যেমন একটা স্টার্টিং নোড থাকে, ট্রি হলে আপনি রুট বলতে পারেন, এটাকে ট্রির মতো দেখতে পারেন। তো তাহলে এটা হচ্ছে, তো প্যারেন্ট পেয়ে গেলেই কিন্তু সিন জানে যে বাকি আর কি আছে, কারণ এখানে কম্পোজিশন হয়েছে। সব বর্ডার পেন ডিলিট করেন, এগুলো সহ ডিলিট হয়ে যাবে, কম্পোজিশন। ওকে, শেষ হলে স্যার যদি মামাকে বলতেন সেটআপটা ঠিক করে দিতে। ও আচ্ছা, আমি খুব চেষ্টা করে করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, মামা তো খাবেই না কেন? আচ্ছা আমি দেখা হলে বলে দিচ্ছি। এটা হলো সফট রিমাইন্ডার, আর 12টায় শেষ করে দিন। আচ্ছা, তাহলে পরে আমরা সিন তৈরি করে ফেললাম। এখন আমার কাজ কি? স্টার্ট মেথড অলরেডি রিসিভ দ্য স্টেজ, তাইলে এখন আমি এই যে স্টেজের সেট সিনে গিয়ে সিনটা দিয়ে দেব, এন্ড দেন ফাইনালি শো দ্য স্টেজ। স্টেজের টাইটেল দিতে পারেন, এটা অপশনাল। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমি যদি আপনাকে মিনি আইএস না, ধরেন আপনাদের যে মিড টার্ম সলিউশনটা করেছিলাম, ওকে, ক্রেডিট কার্ড করেছিলাম না, ওইটার এফএক্সএমএল আমি একটু চেঞ্জ করছি। দেখেন আমি দুইটা বাটন অ্যাড করছি, এই যে এই দুইটা বাটন অ্যাড করছি। নিজের বাটনে কি বলতেছে? তো হাইয়েস্ট
ক্রেডিট লিমিট এই টেবিলে যেগুলো লোড হয়েছে, another window with a new scene. তাহলে ওই যে স্টার্ট মেথডের যে মেকানিজম এটা আমার এখন এই বাটনের অন অ্যাকশনে করতে হবে। বাট স্টার্ট মেথড হ্যাড দ্য উইন্ডো রেডিমেড, এখানে আমাকে একটা নিউ স্টেজ করতে হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে এইটা হচ্ছে, আমি যদি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে যদি এখন আপনাকে দেখাই, এই যে গো টু নেক্সট স্টেজ বাটন অন অ্যাকশন, এই যে এফএক্সএমএল লোডার 2 তে আমি হাইয়েস্ট ক্রেডিট লিমিট ভিউ এফএক্সএমএল ইউআরএলটা নিয়ে নিলাম। এখন আমি ওটার প্যারেন্ট বের করে নেক্সট সিনের কনস্ট্রাক্টরে পাঠিয়ে দিলাম। এখন আমার কিন্তু প্যারামিটার কোনো স্টেজ নাই এখানে, কারণ ডিফল্ট স্টেজে তো আমি এটা আনবো না, অন্য একটা স্টেজ আনতে চাচ্ছি, তাহলে আমাকে একটা স্টেজ ইনস্ট্যান্টিয়েট করতে হবে। তারপরে সেই নেক্সট এই স্টেজ হ্যান্ডেলে সেট সিনে আমি আমার সিনটাকে সেট করে স্টেজটাকে শো করব। তাহলে কি হবে, এটা আমার ডিফল্ট স্টেজ, এখানে আমার একটা সিন লোড করা আছে, লগ ইন ভিউ সিন বা হোয়াট এভার সিন। এখন আমি নতুন আরেকটা স্টেজে ওই যে হাইয়েস্ট ক্রেডিট লিমিট এটা, ঠিক আছে। তাহলে আপনাদের এই যে নেভিগেশনের যে 3টা ওয়ে হতে পারে, একটা কি, যে লোডিং নেক্সট এফএক্সএমএল অন এ সেপারেট উইন্ডো, এটা আমরা করলাম, এটা বাদ আছে, যে লোডিং নেক্সট এফএক্সএমএল অন দ্য সেম উইন্ডো। আরেকটা হলো লোডিং নেক্সট এফএক্সএমএল অন এ পার্শিয়াল রিজন অফ অলরেডি লোডেড এফএক্সএমএল, সিন চেঞ্জ হবে না, এই এফএক্সএমএলটা এত বড়, তার একটা কোনায় আমি আরেকটা এফএক্সএমএল আনতে চাই। তো সেটা একটু টেস্ট করে দেখাই দেই, নেক্সট ক্লাসে আমরা এটা ব্যাখ্যা করব। মিনি আইরাস, এখানে দেখেন আমি যদি এটাকে রান করি, বড়টা বাড়ছে নাকি? ওকে, মেইন অ্যাপ্লিকেশন, এখানে দেখেন এটা বর্ডার পেন ইউজ করা হয়েছে। তাহলে বর্ডার পেনটা কিন্তু একটা সিনে দেওয়া হয়েছে প্যারেন্ট হিসাবে, সেই সিনটা আবার স্টেজে লোড করা আছে। বর্ডার পেনের টপে আমরা রাখছি, টপ বর্ডারে রাখছি একটা মেনু বার, সেন্টারে রাখছি একটা লেভেল, এটা একটা লেভেল, নিচেও একটা লেভেল। এখন আমি রেজিস্টার যদি দেখতে চাই যে গ্রেড রেশিও পাই চার্ট ভিউ, তাহলে এই যে সেন্টারে আমি এখন আরেকটা এফএক্সএমএল এর প্যারেন্ট হুইচ ইজ অ্যাঙ্কর পেন সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি যদি আপনাকে দেখাই, এই যে এফএক্সএমএল গুলো যদি দেখাই, এই যে গ্রেড রেশিও দুইটাই দেখাই, একটা হচ্ছে কমন ড্যাশবোর্ড ভিউ আর একটা হচ্ছে ইউজার স্পেসিফিক, এই যে এটা হচ্ছে কমন ড্যাশবোর্ড ভিউ, আর এটা হচ্ছে ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট ভিউ। এটাই কিন্তু আমি নতুন কোনো সিন করি নাই, আমার যে এই বর্ডার পেনের যে সিনটা আছে এটা সেন্টারে শুধু রিপ্লেস করে দিচ্ছি। তাহলে সেন্টারে আমি শুধু লেভেল ছিল, লেভেলটাকে রিপ্লেস করছি উইথ দ্য অ্যাঙ্কর পেন, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট এটা চলে আসবে, ওকে। এখন এখানে আপনি এখন যদি বলেন যে স্টুডেন্ট, তাহলে ডাটাবেস থেকে স্টুডেন্ট অবজেক্টগুলো রিড করে তার মেল ফিমেল কাউন্ট রেশিও দেখাবে। এখানে ক্লিক করলে আপনি অ্যাবসলিউট ভ্যালু দেখতে পাচ্ছেন, মেল স্টুডেন্ট 7000, ফিমেল স্টুডেন্ট 5400। আপনি যদি এখানে ফ্যাকাল্টি দেন, তাহলে ডাটাবেস থেকে ফ্যাকাল্টি অবজেক্টগুলো রিড করে তার রেশিও দেখাচ্ছে, এখানে দিলে আপনি অ্যাবসলিউট ভ্যালু দেখতে পাবেন, 250 মেল ফ্যাকাল্টি এন্ড 160 ফিমেল ফ্যাকাল্টি, ওকে। তাহলে এইভাবে এটাও একটা ওয়ে অফ নেভিগেশন। তাহলে 3 ভাবে নেভিগেশন হতে পারে, আমরা দেখলাম 2টা, এই 2টা দিয়ে আমরা নেক্সট ক্লাসে শুরু করব, আমাকে রিমাইন্ডার দিবেন, ওকে। সময় শেষ, খোদা হাফেজ।